হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে, ঠিক আছে, যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, তোমরা যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টার যে মেজর 9 রয়েছে হিস্ট্রি, সেখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত দেখো, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আমরা জানবো এটার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। ঠিক আছে, শুরুর দিকটা নিয়ে। ঠিক আছে, কি বলেছে দেখো, যে রাওলাট আইন সম্পর্কে বলেছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর আর কি ব্রিটিশ সরকার ভারতীয়দের অধিকার খর্ব করে কি করেছিল, বিনা বিচারে গ্রেপ্তারের একটা কালো আইন জারি করেছিল, যেখানে কি করা হয়, বিনা বিচারে কি হয়, যে কোনো কাউকে আর কি গ্রেপ্তার করে নেওয়া যায়। সেটাকে কিন্তু মূলত এই রাওলাট আইন কিন্তু বলা হয়, যেটা হয়েছিল হচ্ছে 1919 সালে। ঠিক আছে, তো বলো এর ফলে কি হলো, দেশ জুড়ে একটা অসন্তোষের সৃষ্টি হয়েছিল। বলেছে মহাত্মা গান্ধীর আহ্বানে দেশব্যাপী সত্যাগ্রহ ও ধর্মঘট শুরু করেন এবং পাঞ্জাবে কিন্তু প্রতিবাদ এটা কিন্তু একটা চরম রূপ কিন্তু নিয়েছিল। ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা কিন্তু পাঞ্জাবেই আর কি হয়েছিল। তো বলেছে যে জনপ্রিয় নেতাদের গ্রেপ্তার, অর্থাৎ 10 এপ্রিল 1919 সালে আর কি অমৃতসরের জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল ও ডক্টর সৈফুদ্দিন কিচলুকে আর কি গ্রেপ্তার করা কিন্তু হয়েছিল। তারপরে কি সামরিক শাসনটা জারি করা, অর্থাৎ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে কি হয়, জনতারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ব্রিটিশ প্রশাসনের কি করে ব্রিগেডিয়ার যে জেনারেল ছিলেন রেজিনাল্ড ডায়ার, তার হাতে কি করে শাসনভারটা কিন্তু তুলে দিয়েছিল। ঠিক আছে, তাহলে কি হলো, জালিয়ানওয়ালাবাগে যে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, এটা হয়েছিল 1919 সালে। ঠিক আছে, এটা হয়েছিল মূলত পাঞ্জাবের অমৃতসরে। তারপরে রয়েছে দেখো 13 এপ্রিল 1919, এখানে বলেছে বৈশাখীর দিনে ট্র্যাজেডি, অর্থাৎ এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা যে সংঘটিত হয়েছিল, এটা প্রথমেই বললাম 1919 সালে হয়েছিল, অর্থাৎ 13 এপ্রিল 1919 সালে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, প্রথমত এখানে বলেছে দেখো শান্তিপূর্ণ সমাবেশ। আমরা প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানলাম যে রাওলাট আইন, যেখানে কি হচ্ছে, বিনা বিচারে আর কি যে কোনো কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, যেটাকে রাওলাট আইন বলা হচ্ছে, যেটা হয়েছিল 1919 সালে। ঠিক আছে, তারপরে বলেছে যে এটার সম্পর্কে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে একটা শান্তিপূর্ণ সমাবেশ। কি বলেছে, পবিত্র বৈশাখী উৎসব উপলক্ষে জালিয়ানওয়ালাবাগ উদ্যানে হাজার হাজার মানুষ কি করেছিল আর কি জড়ো হয়েছিল। ঠিক আছে, এবং একই সাথে গ্রেপ্তারকৃত প্রিয় নেতাদের মুক্তির দাবিতে তারা কি করেছিল, নিরস্ত্র জনতা একটা শান্তিপূর্ণ সভায় কিন্তু অংশ নিয়েছিল, যার জন্য এখানে প্রথমেই পয়েন্ট হিসেবে বলা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাবেশে কি হয়েছিল, হাজার হাজার বিশেষত নিরস্ত্র মানুষ কিন্তু সেখানে আর কি জড়ো হয়েছিল। ঠিক আছে, এবং সেই দিনটি ছিল হচ্ছে পাঞ্জাবের হচ্ছে পবিত্র যে বৈশাখী উৎসব, সেই দিনে। ঠিক আছে, আচ্ছা, বলেছে একমাত্র পথ যে অবরুদ্ধ। বলেছে জালিয়ানওয়ালাবাগ উদ্যানটি চারপাশে উঁচু দেওয়ালে ঘেরা ছিল এবং বের হওয়ার জন্য একটি মাত্র সংকীর্ণ পথ ছিল। জেনারেল ডায়ার সেনাদল নিয়ে এসে কোনো সতর্কতা বার্তা ছাড়াই কি করেছিল, সেই একমাত্র যে প্রবেশ পথটি রয়েছিল সেটাকে কিন্তু তারা কি করেছিল, বন্ধ করে দিয়েছিল, সম্পূর্ণভাবে সেটাকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে জেনারেল ডায়ারের যে নারকীয় একটা তাণ্ডব ছিল সেটা সম্পর্কে। মূলত এখানে বলেছে তিনি ডায়ার কি করেছিল, কোনো পূর্ব সতর্কতা না দিয়েই জেনারেল ডায়ার তার ব্রিটিশ যে ভারতীয় সৈন্যদের কি করলো, নিরস্ত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর কিন্তু নির্দেশ দিয়েছিল। তাহলে সেখানে যে হাজার হাজার যে নিরীহ মানুষ জড়ো হয়েছিল, ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের যে উদ্যানে, সেখানে কিন্তু তাদের হাতে কোনো রকমের কিন্তু অস্ত্র ছিল না, তারা কিন্তু নিরস্ত্রভাবে কিন্তু আর কি জড়ো হয়েছিল। তখন ব্রিটিশ আর কি এই যে জেনারেল যে ডায়ার ছিলেন, তিনি কি কোনো পূর্ব সতর্ক বার্তা ছাড়াই কি করলেন, যে তার সৈন্যদের, ব্রিটিশ ভারতীয় যে সৈন্যদের কি করলেন, সেই নিরস্ত্র জনতার উপর কি করলেন, যে গুলি চালানোর নির্দেশটা কিন্তু দিলেন। ঠিক আছে, এছাড়াও বলেছে 1650 রাউন্ড গুলি বর্ষণ, অর্থাৎ টানা কি হলো 10 মিনিট ধরে গুলি চালানো হয়, যতক্ষণ না সৈন্যদের যে কার্তুজ সেটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কি করে 10 মিনিট ধরে টানা কিন্তু গুলি চালাতেই থাকে। বলেছে দেওয়াল ডিঙিয়ে বা একমাত্র গেট দিয়ে পালানোর কোনো কিন্তু সুযোগ ছিল না, কারণ কি করেছিল,
করেছিল সেটাকে আগেই কিন্তু বন্ধ করে দিয়েছিল। বলছে প্রাণ বাঁচাতে বহু মানুষ উদ্যানের ভেতরে একটা কুয়ো ছিল, সেই কুয়োয় কিন্তু ঝাঁপ দেয়, যা পরে কি হয় শহীদ কুয়ো নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে কি করেছিল, সেখানে যে প্রবেশ পথ সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জন্য কি করেছিল যে প্রাণ বাঁচানোর জন্য, নিজেদের প্রাণ তো বাঁচাতে হবে, সেই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য মানুষরা কি করেছিল, বহু মানুষ উদ্যানের ভেতরে একটা কুয়ো ছিল সেই কুয়োর মধ্যে কিন্তু ঝাঁপ দিয়েছিল, এবং পরবর্তীতে সেই কুয়োটাই কিন্তু যে শহীদ কুয়ো নামে কিন্তু পরিচিত ছিল। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে দেশ জুড়ে তীব্র আর কি প্রতিক্রিয়া এবং হচ্ছে যে প্রতিবাদ, বলেছে নাইটহুড বর্জন। বিশ্বকবি যে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে নির্মম একটা হত্যাকাণ্ড হলো জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড নামে একটা যে নির্মম হত্যাকাণ্ড হলো, এটার প্রতিবাদে তিনি কি করলেন, ব্রিটিশদের দেওয়া তার যে নাইটহুড উপাধিটা ছিল সেটা কিন্তু তিনি ত্যাগ করে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বা যে প্রতিবাদের উপর ভিত্তি করে কি করলেন, যে ব্রিটিশদের দেওয়া তার যে নাইটহুড উপাধিটা ছিলেন সেটা সম্পূর্ণরূপে ত্যাগ করে দিয়েছিলেন। এরপরে রয়েছে কাইজার ই হিন্দ আর পদত্যাগ, অর্থাৎ মহাত্মা গান্ধী ব্রিটিশ সরকারের দেওয়া যে কাইজার ই হিন্দ যে স্বর্ণ পদক সেটাও কিন্তু আর কি ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তীব্র ধিক্কার, এই সম্পর্কে বলা হয়েছে দেখো সারা দেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তখন কি হলো, চরম ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছিল, এবং তার সাথে সাথে বলেছে আপমর যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল। এই সম্পর্কে একটা জিনিস বলা হয়েছে যে অসম সাহসিকতাহীন এই নির্মমতার মাধ্যমে আমাদের উপর যে অপমানটা চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমি সকল সম্মানটা কিন্তু পদত্যাগ করছি। এটা লিখেছিলেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর ভাইসরয়কে লেখা কিন্তু চিঠি থেকে এই বিষয়টা সম্পর্কে আর কি জানা যায়। ঠিক আছে, আচ্ছা এছাড়াও বলা যায় যে স্বাধীনতা আন্দোলনের কিছু ঐতিহাসিক পরিবর্তন। ঠিক আছে, কি বলেছে, অসহযোগ আন্দোলনের সূচনা, অর্থাৎ এই যে একটা নির্মম হত্যাকাণ্ড হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে, এই নির্মম বা এই ঘটনার পর মহাত্মা গান্ধী উপলব্ধি করলেন যে ব্রিটিশদের সাথে সমঝোতা অসম্ভব, অর্থাৎ ব্রিটিশদের সাথে যে সমঝোতা করে নিয়ে সব বিষয়গুলো ঠিক করা যাবে সেটা আর এখন কোনোভাবেই সম্ভব নয়। 1920 সালে তিনি পূর্ণাঙ্গ অসহযোগ আন্দোলন শুরু করেন, যা ভারতের গণ আন্দোলনকে একটা নতুন কিন্তু দিশা দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই অসহযোগ আন্দোলন যেটা রয়েছে সেটাও কিন্তু আর কি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, নেক্সট রয়েছে বিপ্লবী চেতনার বিকাশ। এখানে বলেছে উধম সিং ও ভগৎ সিং এর মতো তরুণ বিপ্লবীদের যে মানসে এই হত্যাকাণ্ড গভীর প্রভাব ফেলে, এবং দীর্ঘ 21 বছর পর 1940 সালে শহীদ উধম সিং লন্ডনে গিয়ে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন, এবং যে গণহত্যার আর কি প্রতিশোধটা কিন্তু তিনি নিয়েছিলেন। ঠিক আছে, তারপরে রয়েছে অমর শহীদ স্মারক এবং যে চিরন্তন শিখা। এখানে বলা হয়েছে দেখো যে জাতীয় স্মৃতিসৌধ, বলেছে স্বাধীনতার পর 1961 সালে জালিয়ানওয়ালাবাগে লাল বেলে পাথরের এক বিশাল স্তম্ভ ও স্মৃতিসৌধ কিন্তু উদ্ঘাটিত হয়েছিল, যেটার একটা ছবি কিন্তু এখানে রাখার চেষ্টা করেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে অমর জ্যোতি, বলেছে শহীদদের স্মরণে উদ্যানের প্রাঙ্গণে সার্বক্ষণিক অমর যে জওয়ান জ্যোতি সেটা প্রজ্বলিত রাখা হয়েছে। আর একটা বিষয় কি বলেছে, ইতিহাসের শিক্ষা। এখানে বলেছে দেখো জালিয়ানওয়ালাবাগ আজও কি করে আমাদের মনে করিয়ে দেয় কোন বিষয়টা, যে স্বাধীনতার রক্তক্ষয়ী মূল্য এবং পরাধীনতার যে ভয়াবহতা। তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কি রয়েছে, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডর যে বিষয়টা বা টপিকটা, এটা নিয়ে আজকের আলোচনা আমার এতটাই ছিল। আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। তো চলো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।